আমরা লাস্ট ক্লাসে আমাদের চ্যাপ্টার 1টা শেষ করেছিলাম, ঠিক আছে। চ্যাপ্টার 1 নিয়ে ছিল আপনার অপারেটিং সিস্টেমের কিছু বেসিক জিনিস, স্ট্রাকচার, এনভায়রনমেন্ট, কত টাইপস, এই ধরনের পড়াগুলো আমরা চ্যাপ্টার 1-এ পড়ে এসেছি। এখন আমাদের অপারেটিং সিস্টেমের স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু ডিটেলসে পড়ব। তো লাস্ট ক্লাসগুলোতে আমরা যা যা করেছিলাম, যেমন ব্যাচ ওএস, তারপর টাইম শেয়ারিং, ডিস্ট্রিবিউটেড, নেটওয়ার্ক, রিয়েল টাইম ওএস। তো লাস্টের যে টপিকগুলো ছিল সেটার জাস্ট কিছু ধারণা এখানে দেওয়া হয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেই কাজটা হচ্ছে স্পুলিং। আচ্ছা, স্পুলিংটা আসলে কি? যদি আমি স্পুলিংকে মানে ব্যক্ত করি, সেটা হচ্ছে যে আপনার সিমিলটেনিয়াস পেরিফেরিক্যাল অপারেশনস অনলাইন, এটার সংক্ষেপে বলা হয় স্পুল, যেমন এই যে SPOOL, এটাকে সংক্ষেপে স্পুল বলা হয়। আচ্ছা, স্পুলটা আসলে কি? স্পুলটা হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। এই প্রসেসের মাধ্যমে মনে করে যে কোনো একটা প্রসেস রিসেন্টলি কাজ করবে, সেই ডাটাটাকে একটা টেম্পোরারি মেমোরিতে রাখা হয়। যে ধরেন কোনো একটা এক্সিকিউশন রিসেন্টলি এটা এক্সিকিউট করবে, সেই ডাটাটা আমি কি করব, একটা টেম্পোরারি মেমোরিতে রাখবো। তো সেটাই হচ্ছে স্পুলিং। স্পুলিং আসলে একটা স্পুলিং এর ডাটাটা যেটা, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল মেমোরিতে, মানে যে ডাটাটা আমরা রাখি বা সেন্ড করি বা এক্সিকিউশনের জন্য ওয়েট করাই, সেটা আসলে একটা মেমোরির মধ্যে বা বাফারের মধ্যে নরমালি রাখা হয়। আচ্ছা, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি স্পুলিং এর কাজটা, ধরেন আমি কোনো একটা কিছু প্রিন্ট করব, কোনো একটা অ্যাপ্লিকেশন প্রিন্ট করব। তো সেক্ষেত্রে কি হয়, আমার প্রিন্টারটা কি প্রথমে একটু ওয়ার্ম আপ হয়, রাইট? আমি প্রিন্ট দিলেই তো সাথে সাথে এটা প্রিন্ট হয়ে আসতেছে না, প্রিন্টারটা একটু সময় নেয় ওয়ার্ম আপ হওয়ার জন্য। এরপর কি করে, এটা আস্তে আস্তে প্রিন্ট হয়। তো এই যে ওয়ার্ম আপ হওয়ার জন্য যে প্রিন্টারটা টাইম নিতেছে, কিন্তু আমি কিন্তু এখানে আমার দিয়ে দিয়েছি যে প্রিন্ট করতে। তো এই মুহূর্তে এই ডাটাটা কোথায় থাকবে? এই ডাটাটা তখন এই যে এই স্পুলিং এর মাধ্যমে ডাটাটা একটা টেম্পোরারি স্টোরেজের মধ্যে সেভ থাকবে। এটাই হচ্ছে স্পুলিং এর মেইন জিস্ট। নরমালি স্পুলিং আপনার ফার্স্ট কাম ফার্স্ট আউট, মানে এই অ্যালগোরিদম ফলো করে আপনার কাজ করে, যে যেটা ফার্স্টে আপনার সেভ হয়েছে সেই ডাটাটা প্রথম এক্সিকিউট হবে, তারপর নেক্সটে যেটা আছে তারপরে সেটা করবে। নরমালি এটা করে, বাট এটা কোনো মানে ধরা বাঁধা নাই যে এটাই করতে হবে। এছাড়াও এখন ম্যাম, কি বলেন? এক্সিকিউটের পর কি ওই ডাটাটা থাকে না মেমোরিতে? না না, আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ধরেন যে কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করবে, ঠিক আছে। এক্সিকিউট করার পর ওইটা আর এখানে আমার রাখার দরকার নেই, তখন সেটা যেখানে আমার সেভ করার দরকার, যেমন যদি প্রিন্ট করার দরকার হয় আমি প্রিন্ট করে ফেললাম, যদি মনে করেন সেভ করা দরকার তখন আমি সেকেন্ডারি মেমোরিতে সেটা সেভ করে ফেললাম, ঠিক আছে। কিন্তু এই যে যে মধ্যবর্তী সময়টা, সেই মধ্যবর্তী সময়ে এইটা এই টেম্পোরারি মানে একটা মেমোরিতে সেভ হয় স্পুলিং এর মাধ্যমে। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলি। ধরেন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন টাইপ করলেন, ঠিক আছে। টাইপ করার পর সেটা কি করলেন, এখন আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। তো আপনি কিন্তু আপনার কম্পিউটার থেকে প্রিন্টে কিন্তু প্রেস করে ফেলছেন যে প্রিন্ট। এরপর কি প্রিন্টার কি সাথে সাথে সেটা প্রিন্ট করে ফেলতেছে? করতেছে না, প্রিন্টার একটু সময় নেয়। হ্যাঁ, একটু সময় নেয়। তো আপনি কিন্তু অলরেডি এটা প্রিন্ট করতে বলে দিচ্ছেন, কিন্তু আবার এখানে প্রিন্টও হয়ে আসেনি, তাহলে এই ডাটাটা আসলে কোথায়? এই ডাটাটা তখন এই টেম্পোরারি একটা মেমোরিতে সেভ হয়ে থাকে, সেটাই হচ্ছে স্পুলিং। ওকে ম্যাম, আন্ডারস্ট্যান্ড। এবার ঠিক আছে, বুঝতে পারছেন? ধরেন এছাড়া আপনি এটা প্রিন্টের এটা একটা এক্সাম্পল। এছাড়া আপনার কোনো প্রোগ্রাম মানে এখনই এক্সিকিউট হবে, তো সেক্ষেত্রে সেটা কি করে, এই টেম্পোরারি যে মেমোরিটা আছে সেখানে এসে সে রেস্ট নিতে থাকে যে কখন তাকে ডাকা হবে, ঠিক আছে। তো তাকে ডাকা হলে সে এসে তারপরে তার কাজ করে। কাজ করার পর সেটা যদি আপনার মেমোরিতে সেভ করতে হয় মেমোরিতে সেভ করতে হবে, অথবা যদি প্রিন্টার থেকে আপনার আউট করতে হয় প্রিন্টার থেকে আউট করবে, মানে তারপর সে তার টাস্ক করবে। কিন্তু নর্মালি যে মধ্যবর্তী সময়টা, সেই মধ্যবর্তী সময়টাই সে একটা টেম্পোরারি মেমোরিতে ওয়েট করে। এটাই হচ্ছে স্পুলিং। আচ্ছা, যেমন আরেকটা কথা বলি আপনাদের, নর্মালি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাদের ভাইবা, আপনাদের যখন ভাইবা ডাকা হয় তখন কি করা হয়, কিছু মানুষকে, মনে করেন আপনারা 40 জন আছে, ঠিক আছে। এখন আমি বললাম যে আমি প্রথম 1 থেকে 5কে আমি এখন ভাইবা নিব। তো এই 5 জনকে বললাম যে আপনারা এই 5 জন আপনারা সামনের বেঞ্চে এসে বসেন, আপনারা এই 5 জন সামনের বেঞ্চে বসেন, কারণ আপনাদের এখনই নিব। দেখেন বাকি 35 জন কি পিছনে বসে আছে, আপনারা 5 জন সামনে বসে আছেন, কারণ কি
আপনাদেরটা এখনই আমি ভাইবা নিব, যে একজন একজন করে আপনাদের ভাইবা নেওয়া শুরু করবো। এই 5 জন যে জায়গাটা দখল করে আছে সেটাই হচ্ছে আপনার স্পুলিং। আর বাকি যে মানুষজন আছে তারা কিন্তু পিছনে, তারা কিন্তু ফিক্স একটা মেমোরিতে আছে। যাদের কাজটা এক্সিকিউট হবে রিসেন্টলি তারাই নরমালি মানে টেম্পোরারি একটা মেমোরিতে থাকে। এবার জি ম্যাম, ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার ম্যাম। খাদিজা? জি ম্যাম। মেইনলি ম্যাম যে মানে প্রসেসিং সময়টুকু যেইটুকু ডিলে টাইম হয় সেই ডিলে টাইমটাই হচ্ছে স্পুলিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আসলে স্পুলিংটা আমাকে কি কি প্রোভাইড করে দেখেন। স্পুলিংটা হচ্ছে আমাকে একটা ওয়েটিং স্টেশন প্রোভাইড করে, যেখানে আমার ডাটাটা কি করতেছে, ওয়েট করতেছে। ঠিক আছে, যে এই যে তার নাম্বার আসলো, এখনই তার এক্সিকিউশন হবে, এই যে সে প্রিন্ট হবে। তো সে জাস্ট একটা ওয়েটিং স্টেশনে ওয়েট করতেছে যে কখন তাকে ডাকা হবে, কখন সে কাজটা করবে। ঠিক আছে। তো ধরেন বিভিন্ন আইও ডিভাইসের কিন্তু মানে ডাটা অ্যাক্সেস করার রেট বিভিন্ন রকম। দেখেন আমরা কিন্তু নরমালি সব আইও ডিভাইস দিয়ে অনেক তাড়াতাড়ি ডাটা ট্রান্সফার করতে পারি না। কিছু ডিভাইস আছে ডাটা ট্রান্সফার অনেক তাড়াতাড়ি হয়, কিছু ডিভাইস একটু স্লোলি কাজ করে। ঠিক আছে। যেমন ধরেন আপনি একটা পেন ড্রাইভে যত তাড়াতাড়ি ডাটা ট্রান্সফার করতে পারবেন, আপনি একটা প্রিন্টার দিয়ে যদি সেই ডাটাটা প্রিন্ট করতে চান সেটা কিন্তু অত তাড়াতাড়ি করবে না। সেম ডাটাটাই কিন্তু অ্যাক্সেস রেট দুইটার জন্য দুই রকম। তো সেই ক্ষেত্রে কি করে, এই স্পুলিং থাকার কারণে যে সুবিধাটা হয়েছে, আপনার ডাটাটা টেম্পোরারি মেমোরিতে রেস্ট নিচ্ছে, তো আপনার বাকি প্রোগ্রামের ওপর কোনো প্রেশার পড়ছে না এই কারণবশত। এছাড়া যখন স্পুলিং যে টেম্পোরারি মেমোরিটা আছে এটার মধ্যে তো আমি বললাম যে ধরেন আপনি 1 থেকে 5 পর্যন্ত যাদের রোল তাদের আমি বসে থাকতে বলছি। এখন কি করা যায় যে ধরেন 1-এর আমি ভাইবা নিতেছি, ঠিক এই সময় আমি দেখতে পারবো যে না 2-এ কে আছে, 3-এ কে আছে, 4-এ কে আছে, তাদেরও দেখতে পারবো। তো এই স্পুলিংটা থাকার কারণে কি হচ্ছে যে একই সাথে আপনার ডাটা রিড করা যাচ্ছে, রাইট করা যাচ্ছে, এবং তারপরে কি টেক্সট প্রিন্টার হোয়াইল ইট ইজ ডুইং কম্পিউটিং টাস্ক, যখন সেটা কাজ করতেছে আর বাকি ডাটাস গুলোকেও সে মানে নজর দিতে পারছে। মেন কথা হচ্ছে বাকি ডাটাগুলো সে কাজ করতে পারছে। তো একই সাথে রিড এবং রাইট দুটোটাই করা সম্ভব হচ্ছে এই স্পুলিং থাকার কারণে, যে সে তার কাজটা তো করছেই, তার মধ্যে সে বাকি ডাটাগুলোরও রিড রাইট করতে পারতেছে, মানে রিড করতে পারতেছে। এটা হচ্ছে স্পুলিং এর অ্যাডভান্টেজ। তো ধরেন যদি স্পুলিং আমার না থাকতো, স্পুলিং এর থাকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি ওভারল্যাপও করতে পারতেছেন। যেমন ধরেন আপনি একটা জব রেখে আরেকটা জব যদি প্রায়োরিটি বেশি থাকে, সেই জবের কাজটাও আগে করতে পারতেছেন। যেমন আমরা প্রিন্ট যখন করি তখন যদি আমরা কোনো কিছু একটা নির্দিষ্ট করে দিই যে না এটা আগে প্রিন্ট হয়ে আসবে, তো স্বাভাবিক দোনোটাই কিন্তু আপনার মেমোরি যে স্পুলিং এর মাধ্যমে টেম্পোরারি মেমোরিতে আছে। ঠিক আছে, কিন্তু আপনার প্রিন্ট হয়ে আসবে যেটা আমি প্রথমে প্রায়োরিটি দেবো যে না এই পেপারটা আমি আগে প্রিন্ট করতে চাচ্ছি। আচ্ছা, স্পুলিং এর ব্যাপারটা কি সবাই ক্লিয়ার হয়েছে? এখানে এই প্রেসারটা পড়তেছে না কারণ কি এক একটা আমি প্রিন্ট হচ্ছে বা কাজ করতেছে ওই কারণে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন দেখেন আপনি টেম্পোরারি মেমোরিতে আপনি দিয়ে দিয়েছেন যে আপনার কাজ শেষ, এখন টেম্পোরারি মেমোরি থেকে প্রিন্টারটা তার কাজটা নিয়ে কাজ করতেছে। তো আপনি আপনার বাকি প্রোগ্রামগুলো এক্সিকিউট করতে পারতেছেন এট এ টাইম। তো আপনার কি হচ্ছে, অপারেটিং সিস্টেমের উপর কোনো প্রেশার পড়ছে না, আর এট এ টাইম আপনার দোনোটা কাজই হয়ে যাচ্ছে এই কারণে। তো স্পুলিংটা থাকার কারণে আমার কি সুবিধা হয়েছে যে আমি একই সাথে রিড রাইট করতে পারতেছি। এছাড়া আমি একটা আলাদা একটা ওয়েটিং স্টেশন করে দিছি, যে ডাটাগুলো ওইখানে বসে বসে ওয়েট করুক, যে তাকে যখন ডাকা হবে সে তখন যাবে এক্সিকিউট করবে। আর এছাড়া যদি আমি মেইন মেমোরি থেকে কল করে নিয়ে আসি তাহলে এটার জন্য কিন্তু প্রচুর সময় যাবে। ঠিক আছে, কিন্তু আমি টেম্পোরারি ডাটাটা যদি টেম্পোরারি মেমোরিতে রাখি তাহলে আমার ডাটাটা অ্যাক্সেস করতে খুব কম সময় লাগবে এবং তাড়াতাড়ি হবে কাজটা। এটাই হচ্ছে স্পুলিং। তো স্পুলিং এর ব্যাপারটা সবাই একটু মাথায় রাখবেন যে আসলে স্পুলিংটা কি। আচ্ছা, স্পুলিং এর ব্যাপারটা যদি ক্লিয়ার হয় আমি তাহলে সামনে যাই। এই জি যে ম্যাম, দেখেন, হ্যাঁ এখানে দেখেন এই যে স্পুলিং এর ব্যাপারটা দেওয়া হয়েছে। স্পুলিংটা আসলে এখানে একটা ডিসটাই হচ্ছে, এখানে স্পুলিং দ্বারা বোঝানো হয়েছে যে আপনি একই সাথে রিড করতে পারতেছেন আবার প্রিন্টারে রাইটও করতে পারতেছেন। আর অবশ্যই এটার সাথে মেমোরির সাথে ডাইরেক্ট অ্যাক্সেস থাকবে, আদারওয়াইজ তো আমি ডাটাটা নিতে পারবো না। এটাই হচ্ছে স্পুলিং এর একটা ডায়াগ্রাম। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে সিস্টেম কল। সিস্টেম কলের কথা কি মনে আছে কখন আমরা ইউজ করতাম বলেন তো? চ্যাপ্টার 1-এ ছিল সিস্টেম কল। কখন আমরা ইউজ করতাম সিস্টেম কল? ম্যাম যখন আমরা কম্পিউটারকে কোনো এক্সেপশন কমান্ড করতাম ম্যাম।
না, কোনো এক্স্যাক্টলি কাজ না। করার জন্য বলতাম তখন ম্যাম সিস্টেম কল করতাম। আমরা নর্মালি ইউজার মোড থেকে কার্নেল মোডে যাওয়ার সময় একটা সিস্টেম কল ইউজ করতাম। দাঁড়ান দেখাই আপনাদের চ্যাপ্টার 1 এর ব্যাপারটা। এই দেখেন। জি ম্যাম, মাথা থেকে চলে গেছে না। মাথা থেকে চলে গেলে হবে, নেক্সট একটু কুইজ দিতে হবে চ্যাপ্টার 1 থেকে। 1 2 দুইটাই আছে। ম্যাম একদিনে 4টা কুইজ, এই জন্য ম্যাম আগেই সব চলে গেছে কবে চিন্তাই। কুইজ? আজকে কুইজ আছে? না ম্যাম আজকে নাই ম্যাম, কালকে আছে। আচ্ছা, এই দেখেন, এই যে সিস্টেম কল। ইউজার মোড থেকে যখন আমরা কার্নেল মোডে যাই তখন এই যে সিস্টেম কলের মাধ্যমে আমরা কার্নেলের সাথে সংযোগ স্থাপন করি। Yes, ma'am. হ্যাঁ, তো নরমালি সিস্টেম কলটা আমরা কখন ইউজ করি? যখন আমার ইউজার মোডের কোনো হার্ডওয়্যারের অ্যাক্সেস দরকার অথবা কোনো ইন্টারাপ্ট এসেছে। এছাড়া এক্সিকিউশনের জন্য বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য আমরা নরমালি সিস্টেম কলটা ইউজ করি। সিস্টেম কলটা ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারতেছি? ইউজার মোড থেকে কার্নেল মোডে যেতে পারছি। আচ্ছা, যদি আমি সংক্ষেপে বলি যে সিস্টেম কলটা কি। সিস্টেম কলটা হচ্ছে একটা প্রোগ্রাম, ঠিক আছে, যেটা ইন্টারঅ্যাক্ট করে অপারেটিং সিস্টেমের সাথে, যার মাধ্যমে আমি ইউজার প্রোগ্রাম থেকে আমি নরমাল ইউজার মোড থেকে নরমালি কার্নেল মোডে চলে আসতে পারি। এটা একটা রিকোয়েস্ট পাঠায় যে এখন এই প্রোগ্রামটার এক্সিকিউট করা দরকার অথবা হার্ডওয়্যার অ্যাকসেপ্ট দরকার অথবা ইন্টারাপ্ট হ্যান্ডেল করা দরকার। এই সমস্ত কারণের জন্য আমরা নরমালি সিস্টেম কলটা ইউজ করি। তো একটা প্রোগ্রাম যখন সিস্টেম কল ইউজ করে তখন সে ইউজার মোড থেকে কার্নেল মোডে যায়। কার্নেল মোডে যে সে তার যে প্রয়োজনীয় দরকারটা, সেই দরকার অনুযায়ী সে কাজটা করে আবার ইউজার মোডে চলে আসে। এখন এখানে কথা হচ্ছে যে আপনার যে সিস্টেম কলটা হচ্ছে, এই সিস্টেম কল হওয়ার জন্য আমাদের মানে কম্পিউটারের মধ্যে কিছু নরমালি কোড করা থাকে। একটা সিস্টেম কল একটা রুটিন ফলো করে, কিছু ফাংশনস ফলো করে, কিছু লাইব্রেরি আছে, মানে সেট অফ লাইব্রেরি ফাংশনস এগুলো আছে। এটার মধ্যে কিছু ইনবিল্ট কোড আছে, ঠিক আছে, যে কখন ইন্টারাপ্ট হলে কখন সিস্টেম কলটা হবে, কোন ইররের জন্য সিস্টেম কলটা হবে, এসব কিছু একটা রুটিনের মধ্যে আছে। ঠিক আছে, OS পয়েন্ট কোড দ্যাট চেঞ্জেস টু সুপারভাইজার মোড এন্ড কল অ্যাপ্রোপ্রিয়েট OS রুটিন। তো ওই রুটিনটা ফলো করে নরমালি কি করা হয় যে আপনার সুপারভাইজার মোডে যাওয়া হয়, মানে কার্নেল মোডে যাওয়া হয়। সুপারভাইজার মোড যাকে বলে কার্নেল মোড। তো কার্নেল মোডে যায় তখন সে সেখানে গিয়ে সে অনুযায়ী তার কাজটা এক্সিকিউট করে। তো এই টোটাল জিনিসটা একটা টেবিলে রুটিনে মেনটেন করা হয়। তো আমরা কম্পিউটার OS এ এমন কিছু কোড ইন্টারাপ্ট আছে যা বলা দেয় যে কোন কাজের জন্য কোন ইন্টারাপ্ট দেবে, সেই রুটিন অনুযায়ী আপনার সিস্টেম কল হয় এবং সিস্টেম কল হওয়ার পর সেটা কার্নেল মোডে বা সুপারভাইজার মোডে যায়। সাস্টেবল এন্ড ISR মাস্ট প্রোটেক্টেড বাই OS। আচ্ছা, ISR কি হচ্ছে? এটা হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। যে ইন্টারাপ্টটা হচ্ছে সেই ইন্টারাপ্টের জন্য কি অ্যাকশনটা নিতে হবে সেটা এই রুটিনের মধ্যে দেওয়া আছে। এই সবকিছুই আপনার প্রোটেক্টেড হবে। প্রোটেক্টেড না হলে কি সমস্যা, যে আপনার ইন্টারাপ্টটা সঠিকভাবে হ্যান্ডেল হবে না, এরর ডিটেক্ট হবে না। এটার জন্য নরমালি একটা রুটিন ক্যারি করা হয়। তো সিস্টেম কলের কথা যদি আমি নরমালি একদম সিম্পল ডেফিনেশনে বলি, সিস্টেম কল ইজ দ্য ওয়ে যেভাবে একটা ইউজার মোড থেকে একটা প্রোগ্রাম কার্নেল মোডে যায় তার কাজের জন্য, সেটা হচ্ছে পারে ইন্টারাপ্ট হ্যান্ডেল, মেমোরি অ্যাক্সেস অথবা IO ডিভাইসের রিকোয়ারমেন্টস এর জন্য। কথাটা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার 2 এ আমরা যা যা পড়বো তা এখানে দেওয়া আছে। যেমন আমরা এখানে অপারেটিং সিস্টেমের সার্ভিসগুলো দেখবো, তারপর সিস্টেম ইন্টারফেস, সিস্টেম কলের ব্যাপারে দেখবো, যেটা আমরা মাত্র দেখলাম। এখানে মানে কিছু ইনফরমেশন অ্যাড করা আছে, 2-3টা চ্যাপ্টার কিছু ইনফরমেশন অ্যাড করা দেখে অবজেক্টিভটা এখানে পড়ে দেওয়া। এখন দেখেন, আমি যে বলতেছি যে আমরা ইউজার মোডে কিছু সার্ভিস পাই, তারপর কার্নেল মোডে কিছু সার্ভিস পাই, এই সার্ভিসগুলো আসলে কি? দেখেন, আমার ইউজার মোডে আমি যে ধরনের সার্ভিসগুলো পেয়ে থাকি এই যে ইউজার ইন্টারফেসে, সেটা হচ্ছে একটা GUI পাই, তারপরে ব্যাচ আর কমান্ড লাইন। আচ্ছা, ইউজার ইন্টারফেস সবাই এই সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি। ইউজার ইন্টারফেসটা কি আসলে বলেন তো?
ইউজার যেটা দেখতে পারে আর কি, ইউজারের এক্স্যাক্টলি। সামনে যেটা। হ্যাঁ হ্যাঁ, মানে আমার সামনে আমরা যা যেমন আছে আমি যা দেখতে পারতেছি এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। আর ব্যাচটা হচ্ছে পাঞ্চ কার্ড, যেটা আগে ইউজ করা হতো নর্মালি। আর কমান্ড লাইন আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। কমান্ড লাইন ইউজ করে আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করি, তো এই জন্য কমান্ড লাইন ইউজ করি। তো ইউজার মোডে নর্মালি আমরা এই 3 ধরনের সার্ভিস পেয়ে থাকি। আর যখন আমরা কার্নেল মোডে যাই, কার্নেল মোডে দেখেন সার্ভিসগুলো কি কি সার্ভিস পাই: প্রোগ্রাম এক্সিকিউশন, আইও অপারেশন, ফাইল সিস্টেম, কমিউনিকেশন, তারপর রিসোর্স অ্যালোকেশন, অ্যাকাউন্টিং, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, এরর ডিটেকশন। এই ধরনের সার্ভিসগুলো আমরা কি কার্নেল মোডে পেয়ে থাকি। তো আমরা এর ব্যাপারে ডিটেলস এখন দেখবো। তো ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেসে আমরা কি কি পাই: কমান্ড লাইন পাই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাই, আর ব্যাচ পাই। তো অলমোস্ট অল অপারেটিং সিস্টেমের কাছে কি একটা ইউজার ইন্টারফেস আছে, সেটা এখন যেমনই হোক, দেখতে যত সুন্দরই হোক বা যত পচাই হোক বা যত ফ্রেন্ডলি হোক, কিন্তু একটা না একটা ইউজার ইন্টারফেস থাকবে। যেমন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন রান করতেছেন আপনার ফোনে, অ্যাটলিস্ট কোনো একটা বাটন তো থাকবেই যেটা প্রেস করে আপনি আরেকটা ইন্টারফেসে যাবেন। তো নর্মালি কি হয়, যারা ডিজাইনিং এ এক্সপার্ট তাদের দ্বারাই এই ইন্টারফেসটা নর্মালি করানো হয়, যাতে আপনার ইউজার ফ্রেন্ডলি হয়। আমার অ্যাপ্লিকেশন যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু আমি এটা ইউজ করে মানে শান্তি পাবো না। দেখা যাবে আমি এটা আনইনস্টলই করে দিব, যে না আমার ইউজার ইন্টারফেসটা ভালো না, আমি এটা চালাবো না। আপনারা যেসব অ্যাপ্লিকেশন গুলো রান করেন, যেমন আমি ধরি বিকাশ অ্যাপটা কিন্তু কম বেশি সবাই রান করে। তো বিকাশ অ্যাপটার মধ্যে কিন্তু আসলেই ইউজার ইন্টারফেসটা খুবই ভালো আমি বলবো, কারণ প্রত্যেকটা কাজ সুন্দরভাবে এখানে স্পষ্টভাবে লেখা আছে, ফ্রেন্ডলি, যে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না। এছাড়া ধরেন অন্য কোনো যদি ইউজার ইন্টারফেস ইউজ করি, যেমন আমি এর আগে একটা অ্যাপ ইউজ করছিলাম, আমি কিছুই বুঝতেছিলাম না, দেখা যায় একটা অপশন ক্লিক করি আরেকটায় চলে যাচ্ছে। তো এই ধরনের ইউজার ইন্টারফেস আমরা কেউই আসলে পছন্দ করি না। এছাড়া থাকবে কমান্ড লাইন, আমরা কমান্ড লাইন ইউজ করেও বিভিন্ন ধরনের কাজ করতে পারতেছি। এই কমান্ড লাইনের মধ্যেও ডিফারেন্ট আছে, যেমন সব অপারেটিং সিস্টেমের জন্য কমান্ড লাইন সেম না। লিনাক্সের জন্য এক ধরনের, আপনার উইন্ডোজের জন্য আরেক ধরনের। আচ্ছা, এরপর হচ্ছে আমি এবার আসি প্রোগ্রাম এক্সিকিউশন। প্রোগ্রাম এক্সিকিউশন আসলে কার্নেল মোডের মধ্যে কাজ করে। কার্নেল মোড যে সার্ভিসটা দেয় তার মধ্যে প্রোগ্রাম এক্সিকিউশন একটা। সিস্টেম মাস্ট বি অ্যাবল টু লোড দ্য প্রোগ্রাম ইনটু মেমোরি টু রান দ্য প্রোগ্রাম। দেখেন, আমি এর আগে বলেছিলাম যে আমার কার্নেলের সাথে কিন্তু মেমোরির ডাইরেক্ট সংযোগ আছে। আমি যদি কোনো প্রোগ্রাম এক্সিকিউশন করে সেটা মেমোরিতে রাখতে চাই বা সে মেমোরি থেকে নিতে চাই, তখন আমার কার হেল্প লাগবে? কার্নেলের হেল্প লাগবে। আর কার্নেলই এই প্রোগ্রাম এক্সিকিউশনের সার্ভিসটা প্রোভাইড করতেছে। তো আমরা এর মাধ্যমে কি করতে পারতেছি? প্রোগ্রামটাকে রান করতে পারতেছি, এক্সিকিউট করতে পারতেছি, আইদার নর্মালি অর অ্যাবনর্মালি ইন্ডিকেটিং এরর। ধরেন কোনো একটা এরর আসলো, এই জন্য বলছে নর্মালি বা অ্যাবনর্মালি। যদি কোনো ইন্টারাপ্ট বা এরর আসে, তখন সেটা অ্যাবনর্মালি আসলে এক্সিকিউশনটা কাজ করে, এটাই বলা হয়েছে। কিন্তু আমরা নর্মালি একটা প্রোগ্রাম এক্সিকিউশনে কি কি কাজ করতে পারতেছি বলেন তো? একটা প্রোগ্রাম রান করতে পারতেছি, এক্সিকিউট করতে পারতেছি, সেই প্রোগ্রাম এক্সিকিউশন সার্ভিসের হেল্প নিয়ে। এবার আসি আইও অপারেশনস। A running program may require I/O which may involve a file or an I/O device. ধরেন আপনি কোনো একটা প্রোগ্রাম রান করতেছেন, একটা ইনস্টল করতেছেন। নর্মালি ইনস্টল করার সময় দিয়েছে যে ক্লিক হেয়ার টু এগ্রি। এই এগ্রিমেন্টের একটা সাইন কিন্তু সবাই কাজ করে, ঠিক আছে। যে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় এগ্রিতে আপনার করতেই হয়, এগ্রি না হয়ে আপনি পারবেন না। এখন আপনি এগ্রিমেন্ট পড়েন আর না পড়েন, আপনার এগ্রি হতেই হবে তাদের সাথে। কেউ এগ্রিমেন্ট পড়ছেন পুরোটা? কি কি লেখা ছিল এই পর্যন্ত? ম্যাম এত ধৈর্য কই ম্যাম, একটা পড়তে নিছিলাম তাও ম্যাম একটু পরেই বাদ। আচ্ছা ঠিক আছে, তা স্কিপ আমাদের করে ধৈর্য নে, যে স্কিপ বলে। করে দে, স্কিপ। আচ্ছা, না না, এগ্রি করতে হয়, এগ্রিমেন্টে এগ্রি করতেই হয়। নরমালি আমরা স্কিপ যেগুলো উইন্ডোজ করা যায় দেওয়ার ওগুলো সময় তো জানি এগ্রি করতেই হয়, না হলে আর সামনে যায় না। না না, এগ্রি করতে হয়। তাহলে এখন আপনি এগ্রিমেন্ট পড়েন আর না পড়েন, যদিও রিয়েল লাইফে এই কাজ করেন না ভুলেও, যদি কোনো এগ্রিমেন্টে সাইন করার আগে অবশ্যই পড়ে নিয়েন, অধৈর্য হওয়া যাবে না। সফটওয়্যারের ক্ষেত্রে নাহলে বাদই দিলাম। তো আমরা এগ্রি করি আর না করি, আমাদের অবশ্যই এগ্রিতে মানে চেক ইন করতে হয়, ক্লিক করতে হয়। তো এরকম বিভিন্ন ধরনের যখন আইও ডিভাইসের রিকোয়ারমেন্ট করে, তখন আমরা আইও অপারেশন করার জন্য কার্নেলের আইও অপারেশনের সার্ভিসটা ইউজ করি। ওয়েল, এবার আসি আমরা ফাইল সিস্টেম ম্যানিপুলেশন। ফাইল সিস্টেম ম্যানিপুলেশনটা কি?
দ্য ফাইল সিস্টেম ইজ পার্টিকুলারলি ইন্টারেস্ট, এখানে ফাইল নিয়ে যাবতীয় যত ধরনের কাজ আছে আমরা করতে পারি। একটা ফাইল আমি ক্রিয়েট করব, সেটা সেভ করব, সেটা ডিলিট করব। যেমন একটা ফাইল ডিলিট করি, ডিলিট করে কোথা থেকে? মেমোরি থেকে তো ডিলিট করি আলটিমেটলি। একটা ফাইল সেভ হয়ে থাকে মেমোরিতে, ডিলিট করতে গেলে আমার কার হেল্প লাগবে? মেমোরিতে যেতে হবে। তো মেমোরিতে যাওয়ার জন্য আমার কার্নেলের এই সার্ভিসটা নিতে হবে। তো আমরা যাই করি না কেন, ক্রিয়েট করি, ডিলিট করি অথবা সার্চ করি বা এটার ব্যাপারে কোনো ইনফরমেশন বা পারমিশন দরকার পড়ে, ফাইল রিলেটেড যাবতীয় সব ধরনের কাজে আমরা ফাইল সিস্টেম ম্যানিপুলেশন এই সার্ভিসটা দিয়ে কাজ করি। আর এই সার্ভিসটা কাজ করে হচ্ছে কার্নেল মোডে, ইউজারের এখানে মানে ইউজার মোডের এখানে কোনো কাজ নেই। আচ্ছা, এই চারটা টপিক কি আমরা ক্লিয়ার? ম্যাম মোটামুটি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আরো কিছু সার্ভিস আছে। সার্ভিসগুলো কি কি? রিসোর্স অ্যালোকেশন। আমরা কিন্তু এর আগে একটা কোশ্চেন করেছিলাম যে ওএস একটা রিসোর্স অ্যালোকেটর। when multiple user or multiple jobs running concurrently, তারপরে কি করতেছে? রিসোর্স মাস্ট বি অ্যালোকেট টু ইচ অফ দেম। আচ্ছা দেখেন, আপনার কোনো একটা প্রোগ্রাম, আপনারা কয়েকটা প্রোগ্রাম রান করতেছেন, এটা এমন হতে পারে 2-3টা প্রোগ্রামের একটা জিনিসই শেয়ার করা দরকার পড়লো, ঠিক আছে? একটা রিসোর্স তারা ইউজ করলো, কয়েকটা প্রোগ্রামের জন্য আপনার রিসোর্স আপনার ইউজ করতে হতেছে, একটা রিসোর্সে আপনার 2-3টা প্রোগ্রাম ইউজ করতেছে, এটা হইতেই পারে। তো সেক্ষেত্রে রিসোর্স অ্যালোকেশনটা এইভাবে কাজ করে যে একটার পর একটা কাজ যেন করে, আরেকটার পর আরেকটা কাজ করে। ধরেন সেম রিসোর্সটা নিয়ে একটা টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 তিনটা এক্সিকিউশন চলছে, যারা সেম একটা রিসোর্স ইউজ করবে। রিসোর্স তো বলছেন আপনারা, তো রিসোর্সটা ইউজ করে টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 তিনজনেরই এইটার হেল্প লাগবে। সো ইন দ্যাট কেস কি করে? প্রথমে টাস্ক 1 ধরেন কাজ করতেছে, তার রিসোর্সের দরকারটা পড়লো, সে রিসোর্স ইউজ করলো, তারপরে কি করলো? সেটা রিলিজ করে দিল। এবার টাস্ক 2 এ আসে, টাস্ক 2 এর আবার এই রিসোর্সটা দরকার, সেটা ইউজ করলো, আবার রিলিজ করে দিল। এবার আসে টাস্ক 3, তার এটা এক্সিকিউশন করতে এই রিসোর্সটা দরকার, সেটা ইউজ করলো, এক্সিকিউট করে আপনার এটা রিলিজ করে দিল। নরমালি এভাবে রিসোর্সটা অ্যালোকেট হয় যাতে একটার পর একটা সেটা ইউজ করতে পারে, কারেন্টলি ইউজ করতে পারে। এখন এমন যদি হতো যে একটা রিসোর্স এটা সুন্দরভাবে বন্টন করা না, মানে ভাগ করে ডিস্ট্রিবিউট করা না, বা তারা শেয়ার করতে পারতেছে না, তখন একটা ডেডলক সিচুয়েশন হয়ে যায়। ডেডলক নিয়ে আমরা একটা ফুল চ্যাপ্টার পাবো, ভয়ের কিছু নাই, কিন্তু নরমালি একটা বলে রাখি যে ডেডলক সিচুয়েশন হয়ে যায়। ডেডলকটা সিচুয়েশন কি? যে যদি টাস্ক 1 সেই রিসোর্সটা না ছাড়ে, রিলিজ না করে, তাহলে টাস্ক 2 কি সেটা ইউজ করতে পারবে? করতে পারবে না। অপর দিকে দেখেন, যদি টাস্ক 2 না করতে পারে তো টাস্ক 2 কি থাইমা রয়েছে। অপর দিকে টাস্ক 2 সেটা রিলিজ না করলে টাস্ক 3 করতে পারবে না। তো এরকম একটা লুপ হয়ে যাচ্ছে যে একজন এটা রিলিজ না করলে আরেকজন ইউজ করতে পারতেছে না। এটাকে বলে ডেডলক সিচুয়েশন। এই সিচুয়েশন নরমালি আমরা কোনো অপারেটিং সিস্টেমে বা কোনো এক্সিকিউশনের সময় চাই না যে ডেডলক হোক। আমরা চাই প্রত্যেকটা কাজ সিকোয়েন্সিয়ালি 1 বাই 1 করুক বা কারেন্টলি একজন একজনের সাথে রিলেট হয়ে করুক। তো মাল্টিপল ইউজাররা বা মাল্টিপল জব যখন কারেন্টলি কাজ করে, এই রিসোর্স অ্যালোকেটরটা সেটা খেয়াল করে, যে সার্ভিসটা দেখে যে সবাই সব ঠিক মতো কাজটা করতেছে কিনা। যেমন সিপিইউ সাইকেল, মেইন মেমোরি এন্ড ফাইল স্টোরেজ, তারপরে মে হ্যাভ অ্যালোকেটেড কোড, আদার সাচ অ্যাজ ও মে হ্যাভ জেনারেল রিকোয়েস্ট অর রিলিজ কোড। সবাই এই যে আমরা যেটা বললাম যে আপনারা জেনারেল রিকোয়েস্ট করবে যে আমার মেমোরির এই পোর্শনটুকু আমার ইউজ করা দরকার, তখন সে ইউজ করবে, ইউজ করা শেষ সে তারপর রিলিজ করে দেবে। এটাই হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। এছাড়া আছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংটা হচ্ছে যেমন ধরেন আপনার প্রোগ্রামটা আমি বুঝলাম যে রিসোর্সটা ইউজ করলো, সে কতটুকু ইউজ করছে, কতটুকু টাইমের জন্য ইউজ করছে, এই টোটাল ব্যাপারটা হচ্ছে দেখে হচ্ছে অ্যাকাউন্টিং সার্ভিস। সে দেখে যে আসলে কোন প্রোগ্রামটা কতক্ষণের জন্য কোন রিসোর্সটা ইউজ করেছে, সে এই সব হিসাব কিতাব রাখে। নর্মালি অ্যাকাউন্টিং বলতে আমরা কি বুঝি? হিসাব কিতাব রাখা। তো কম্পিউটারে অ্যাকাউন্টিং সার্ভিসটাও সেই কাজটাই করতেছে, সে দেখতেছে কোন প্রোগ্রাম কতটুকু রিসোর্স ইউজ করছে কতটুকু সময়ের জন্য, টু কিপ ট্র্যাক দ্য হুইচ ইউজার ইউজ হাউ মাচ অ্যান্ড হোয়াট কাইন্ড অফ কম্পিউটার রিসোর্সেস। সে দেখে এই সব কিছু সার্ভিসগুলো চেক করে হচ্ছে অ্যাকাউন্টিং সার্ভিস। এবার আসছি আমরা লাস্ট, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি সার্ভিস, যেটা কার্নেল দেয়। প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি দিয়ে আমরা কি বুঝতে পারতেছি? দেখেন প্রোটেকশনটা কি করে? ইনভলভস এনশিওরিং দ্যাট অল সিস্টেম রিসোর্সেস ইজ কন্ট্রোল। প্রোটেকশনটা কি করে? যে দেখে যে সব কিছু আসলে প্রোটেক্টেড কিনা।
সব রিসোর্স গুলো কন্ট্রোল করা যাচ্ছে কিনা। যেমন ধরেন আমি কোনো রিসোর্স যদি কন্ট্রোল করতে না পারি, তো দেখা যাচ্ছে রিসোর্সটা একসাথে সবার সাথে শেয়ার হয়ে যাচ্ছে। তো এটা কি একটা ইরর। তো এই কন্ট্রোলটা আমার করতে হবে, যে আমি এট এ টাইম একটার কাছে দিলাম, সে কাজটা করলো, তারপর রিলিজ করে দিল। এখন যদি তিনোটাকে আমি একসাথে দিয়ে দিই, আসলে কোনো টাস্কে আমার একসাথে সম্পন্ন হবে না, উল্টো একটা মানে খিচুড়ি পরিবেশন হয়ে থাকবে। দেন সিকিউরিটি ব্যাপারটা যেটা আছে, যেটা কি করে, সিকিউরিটি অফ দ্য সিস্টেম ফ্রম আউটসাইডার required user authentication extend to defending external IO devices from invalid access attempt. মনে করেন আপনারা কোন একটা নেটওয়ার্কে আছেন, আপনারা সেম নেটওয়ার্কে থেকে একটা স্টোরেজ ব্যবহার করতেছেন, সেই স্টোরেজটার মধ্যে একটা সিকিউরিটি দরকার হয়, যে কারণবশত যাতে আপনার কোনো ধরনের ইরর বা বাগ না হয়। আর যদি এরকম কোনো কিছু ক্রিয়েট হয়, সেটা যেন অটো সলভ করার একটা অপশন থাকে। System is to be protected and secure. Precautions must be instituted throughout it. মানে এটা নিজে নিজে সেই ব্যবস্থাটা নিতে পারবে যদি কোনো ধরনের সিকিউরিটির ইস্যু হয়। তো এই সব ধরনের কাজকর্ম, যেমন এর আগে আমরা যে কয়টা পড়লাম, আচ্ছা আমরা একটা বাদ দিয়ে গেছি। আচ্ছা, প্রোগ্রাম এক্সিকিউশন, তারপর আইও অপারেশন, দেন ফাইল সিস্টেম, এরপর এই দুইটা, আচ্ছা এটা আমরা বাদ স্কিপ করে গেছি। দেন অ্যাকাউন্টিং, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, অ্যাকাউন্টিং, রিসোর্স অ্যালোকেশন, এই সব কিছুই আমার কার্নেল মোডের সার্ভিস। আচ্ছা, এছাড়াও আরো দুইটা আছে, সেটা হচ্ছে কমিউনিকেশনস আর ইরর ডিটেকশন। কমিউনিকেশনটা কি, প্রসেসগুলো একজন আরেকজনের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করছে কিনা, যেমন একটা সফটওয়্যার আরেকটা সফটওয়্যারের সাথে কমিউনিকেট করে এক্সিকিউশন করছে কিনা, তাছাড়া আপনার প্রোগ্রামগুলো স্মুথলি রান করতেছে কিনা, ডাটা শেয়ার হচ্ছে কিনা, মেসেজ পাস হচ্ছে কিনা ঠিকভাবে, এই সব কিছু আপনার কমিউনিকেশনের আন্ডারে থাকে। যেমন ধরেন আমি একটা ফাইলের কিছু ডেটা আরেকটা ফাইলে ট্রান্সফার করবো, তাহলে কি হচ্ছে, ডাটাটা শেয়ার হচ্ছে, তো এই শেয়ারটা ঠিক মতো হচ্ছে কিনা এইটা খেয়াল করা হচ্ছে কমিউনিকেশন সার্ভিস। এরপর আসি আমরা ইরর ডিটেকশনে। তো এর আগেই বলেছে যে আমাদের এই যে সিকিউরিটি যে কাজটা আছে, যে প্রোটেকশন এন্ড সিকিউরিটি আর ইরর ডিটেকশন কাছাকাছি এক, যে ইরর কোনো থাকলে সেটা যাতে অটোমেটিক ঠিক করতে পারে সেই ডিবাগিং ফ্যাসিলিটিসটাও থাকে। তো মে অকার সিপিইউ এন্ড মেমোরি হার্ডওয়্যার ইন ইউজার প্রোগ্রাম। তো ওএস কি করে, সবসময় অ্যাওয়ার থাকে যাতে আপনার কোনো ধরনের ইরর না থাকে। যদি ইরর আসেও কোনো কারণবশত, সেটা সিপিইউর কারণে হতে পারে, মানে ধরেন মেশিন ফল্টের কারণে হতে পারে, তো তার সেই ডিবাগিং করার ফ্যাসিলিটিসটাও আছে যে সেই প্রবলেমটা সলভ করতে পারে। তাহলে আমরা টোটাল এই কয়টা সার্ভিস করলাম, এখানে আছে 8টা টোটাল। এই 8টা সার্ভিস নরমালি একটা কার্নেল মোড থেকে আমরা পেয়ে থাকি, আর এর কারণে আমাদের প্রোগ্রামগুলো সুন্দরভাবে স্মুথভাবে সবগুলো কাজ সম্পন্ন করে। ওকে, তা এবার বলেন সার্ভিসের ব্যাপারে কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, এখন যেহেতু আমি এটা এই চ্যাপ্টারে আছি আমরা। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা ক্লিয়ারলি? জি ম্যাম, বুঝছি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার ছাড়া আর কারো কথা শুনি না কেন, কি কারণ? ম্যাম। আমি সবার হয়ে বলে দিচ্ছি এই জন্য ম্যাম। আচ্ছা, না না, সবাই যার যার, কারোটাই শোনা যাবে না, এই জন্য ম্যাম আমি বলতেছি, বাকি সবাই। আচ্ছা না না, সবাই ক্লাসের মধ্যে ইন্টারেক্ট করবেন, কারণ আমি মনে হয় আমি পুরো ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম টাইম নোবেলের সাথে ইন্টারেক্ট করি সবচেয়ে বেশি। বাকি খাদিজা চুপ কেন? ম্যাম হয়তো খাচ্ছে ম্যাম, এই জন্য ম্যাম। না আমি খাচ্ছি না, আমি আরো আগে খাইছি। ম্যাম ও চুপ থাকার কারণ হচ্ছে যদি আবার কেউ ওকে কোনো কিছু ওকে দ্বারা কিছু করায় নিতে চায়, যেমন গান, ঠিক আছে, তারপর কোনো আদার্স কোনো কিছু, এই জন্য খাদিজা চুপ হয়ে আছে, আচ্ছা নিষ্ক্রিয় ভূমিকা পালন আরে করে। এরা তো প্রত্যেক ক্লাসে মাস দিচ্ছে না। তোরে কত গান শুনাইছি যে তোর গানের পাগল, মানে শুরুতেই জাস্ট একটাই কথা বের হয়, গান গান গান। না, কত গান খাদিজা কথা বললে সবাই- দেখা যায় আপনারা ওকে ফাঁসায় দেন, এই জন্য খাদিজা ভয় চুপ করে আছে। না না খাদিজা, আমি আছি তোর সাথে, সমস্যা নেই, ভয় পাস না। ম্যাম সবাই মনে করে খুদে তো খুব হয়তো বেশি গান করে, কিন্তু গান ভালো পারে সাদিয়া ইসলাম আর বেশি। তিথিও তো ভালো পারে। তিথি একটা গান বারবারই গায়, এজন্য ভালো লাগে। আচ্ছা, লাইক দিলাম তোমার কমেন্টে। তিথিকে একটা নতুন গান আপনারা সাজেস্ট করেন যে ওই গানটা গাবে। ম্যাম তুমি আপনি practice সাজেস্ট করো করে তোমার দেন, মতো। তাইলে ভালো হবে। আমরা কিছু হ্যাঁ, বললে না, বলবে যে ওদের না থেকে আমি পারবো না, অমুক তমুক, তিথি, ফান্না তোষকা, তুমি অনেক কিছু আসনে শোনাবে। নাম্বার, আপনি ওটাই সাজেস্ট শোনাও। করেন তাহলে অনেক ভালো হবে ম্যাম।
আচ্ছা তিথির আমি তো ফার্স্ট গানই শুনি নাই, তো আমি আগে ফার্স্ট গান শুনি তারপর শুনে পুরানো হব। না ম্যাম, আমি আচ্ছা ম্যাম কোনো ঠিক গান আছে, পারি তাহলে না, গান আজকে ইন্টারেস্টও তাহলে বুঝি ম্যাম না আমি, আজকে ওই জন্য ফার্স্ট গানটা একই শোনা গান গেল আর বারবার ওরা শুনে, তারপরেও শুনতে ম্যাম, হয়। ম্যাম বললে না ওইটাই করো কেন? ওইটাই শুনি ম্যাম। ম্যাম ক্লাস ম্যাম ওকে যারা কুইজে বলে 2 মার্ক ওদের এক্সট্রা একটু দিয়ে গাইতে দিবে রে বলেন। তিথি, টেনশন নিস না। ম্যাম যারা বলে যে গান গা ওদের একটু গাইতে বলে, অলওয়েজ তো আমরাই গাই। কই গাছ, আর আমরা পারলে কি তোরে ঠেলেই না আছি। ওনারা হচ্ছে লিসেনার বুঝছেন, হ্যাঁ, তো ওনারা এই আমরা জন্য শুধু রিকোয়েস্ট বলতে করে দিই। যায় যে এই কারণে, কারণ ওনাদের গান শুনলে হয়তো বা এমন হতে পারে যে আমাদের ওএস ক্র্যাশ করতেছে, ঠিক আছে, বিভিন্ন কারণ হতে পারে, কারো কারো কানেও প্রবলেম হয়ে যেতে পারে, তো আমাদের সেফটির কথা চিন্তা করে ওনারা রিকোয়েস্ট করতেছে আপনাদের। জি ম্যাম। জি ম্যাম, এই যে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম ক্লাস কি শেষ? না ক্লাস শেষ হয় নাই। ম্যাম কেন? ম্যাম নাস্তা করবো ম্যাম। খুব আপনারা নাস্তা আসতেছে করেন ম্যাম। আর ক্লাস করেন, নাস্তা করতে থাকেন আর ক্লাস করেন, কোনো সমস্যা নেই। এক কাপ চা নিয়ে আসেন, এসে চা খাইতে থাকেন আর ক্লাস করেন। ম্যাম আমি ঘুমাবো breakfast ম্যাম। করলাম এখনই। আপনাদের না এটার পরে ক্লাস আছে আবার আরেকটা, জি ম্যাম। তাহলে আর ঘুমানোর স্কোপ কই বলেন? ম্যাম 11:30 ক্লাস ম্যাম, একটু আগে ছাইড়া দেন ম্যাম আজকে। করবো আচ্ছা না ম্যাম, ঘুমাবো ম্যাম তাড়াতাড়ি। আচ্ছা আমরা আরেকটু আগাই তারপরে ছেড়ে দেই, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত যতটুকু বোঝানো হয়েছে আপনারা কি বুঝতে পারছেন টপিকটা? ম্যাম নীরবতা সম্মতির লক্ষণ। এখন নীরবতা বলতে এটাও বোঝায় যে কিছুই বুঝি নাই, ঠিক আছে? দুইটা জিনিস হতে পারে, যে সব বুঝছি আর একটা হচ্ছে কিছুই বুঝি নাই। কারণ কোনটা? রেকর্ডিং দেখলে হয়তো বা একটু ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক ম্যাম আছে। ক্লাসে আর আছে, আপনারা একদম দেখতে চাও। ম্যাম এই টপিকগুলো থেকে কি টাইপের কোশ্চেন আসবে? হ্যাঁ এই টপিকগুলো আচ্ছা পড়ানো শেষ করে দিই, তারপরে বলি যে কোন ধরনের কোশ্চেন আসবে, ঠিক আছে? আপনারা দেখেন আর নিজেরা একবার করে রিভিউ করেন, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা এরপর দেখেন। আচ্ছা আমাদের সিস্টেম কলের যে কোডগুলো নরমালি দেখা হয় সেগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়, ঠিক আছে? যেমন সি বা সি প্লাস প্লাসের মাধ্যমে লেখা হয়। তো আমরা সিস্টেম কলের মাধ্যমে যে কাজটা করি নরমালি এপিআই এর মাধ্যমেও সেম কাজটা করতে পারি, যে আমরা ইউজার কার্নেলের সাথে যোগাযোগ সংযোগ যেটাই বলেন না কেন সেই সংযোগটা স্থাপন করতে পারি। তো নরমালি এপিআই ইউজ করেও করতে পারি, সেটা সিস্টেম কল ইউজ করার মাধ্যমে করা যায়। কিন্তু আমরা সবাই নরমালি যারা প্রোগ্রামার ডেভেলপার আছে তারা নরমালি এপিআইটা প্রিফার করে, কেননা এপিআই এর মধ্যে আপনার ইউজ করাটা ইজি, নরমালি তাড়াতাড়ি কাজ করে, এবং এপিআই টার মধ্যে কিছু ইনবিল্ট আপনার ফাংশনস আছে, লাইব্রেরিজ আছে, যেমন প্রিন্টএফ আছে, তারপরে আরো কিছু আছে। তো এগুলো ইউজ করে আমরা কি করতে পারি, যে কার্নেলের সাথে ডাইরেক্ট সংযোগ স্থাপন করতে পারি। কিন্তু সিস্টেম কলের মাধ্যমে যদি আমরা একই কাজটা করতে যাই তখন আমাদের কোডের অনেক বড় একটা প্রেসার নিতে হয়। ম্যাম এই নিজে কারণবশত ক্রিয়েট করা লাগতেছে, আর এপিআই তে ম্যাম একদম ইনবিল্ট একদম ইনবিল্ট করা, এক্স্যাক্টলি ইনবিল্ট করা। তো এই জন্য নরমালি আমরা সিস্টেম কলের চেয়ে এপিআইটার প্রিফার করি। তো এখানে ওই যে লেখা আছে হোয়াই ইউজ এপিআই রেদার দেন সিস্টেম কল, এই কোশ্চেনটা সবাই সুন্দরভাবে গুছায় নিজের মতো লিখবেন, এটা আপনাদের কাজ। আমি যেটা বলে দিলাম বাকিটা আপনারা করবেন, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। কোশ্চেন ফার্স্ট। ব্যাপারটা আরেকটু যদি ক্লিয়ার ভাবে বলতেন, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। আমরা নরমালি সিস্টেম কলটা ইউজ করি কেন, যে সিস্টেম কলের মাধ্যমে আমাদের কিছু কোড আছে, ঠিক আছে? সেই কোডগুলো ইউজ করে আমরা বুঝতে পারি যে আসলে কোন ধরনের ইন্টারাপ্ট হয়েছে আর কার্নেল কোন ধরনের সার্ভিস তার জন্য প্রোভাইড করবে। তো এপিআইটাও ঠিক সেম, এপিআই এর মাধ্যমেও আমরা কিছু কোড, এপিআই এর মধ্যেও কিছু কোড আছে, ইনবিল্ট কোড আছে, ফাংশনস আছে, সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কার্নেল কোন সার্ভিসটা প্রোভাইড করবে। কিন্তু এপিআই আর সিস্টেমের মধ্যে একটাই কয়েকটা পার্থক্যের মধ্যে একটা মেইন পার্থক্য হচ্ছে এপিআইটা নরমালি ইউজ করা আপনার সহজ, ঠিক আছে? এটার মধ্যে যেহেতু ইনবিল্ট কিছু ফাংশন আর কোড করা আছে তাই এক্সট্রা কোনো কোড আপনার করতে হচ্ছে না। কিন্তু সিস্টেম কলের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার এক্সট্রা কোড করতে হচ্ছে। সাপোজ এখন কোন একটা অপারেটিং সিস্টেম ধর উইন্ডোজ নতুন একটা ভার্সন রিলিজ করলো, তার জন্য আবার আমার অনেকগুলো সিস্টেম কলের কোড শিখতে হবে। কিন্তু যখন কোনো একটা অপারেটিং সিস্টেম নতুন একটা ভার্সন রিলিজ করে তখন তার সাথে নতুন এপিআইও রিলিজ করে। এর জন্য প্রোগ্রামারদের কি করতে হয়, কোনো কোড করতে হয় না, তারা যে এপিআইটা সম্পর্কে আগে অবগত থাকে, যে ফাংশনগুলো ইনবিল্ট ক্রিয়েট করা আছে সেটা দিয়ে আবার কাজ করতে পারে। এটাই হচ্ছে এপিআই আর সিস্টেম কলের মধ্যে পার্থক্য।
সিস্টেমের চেয়ে সিস্টেম কলের চেয়ে আপনার এপিআই ইউজ করা। মানে এই যে ল্যাঙ্গুয়েজ লাইনটা লিখলো সি ও সি প্লাস প্লাস, এটা দ্বারা কি বুঝাইছে? এটা আপনার নরমালি একটা প্রোগ্রাম, যে সিস্টেম কলের যে কোডগুলো সেগুলো সি আর সি প্লাস প্লাসে লেখা। আচ্ছা, ঠিক আছে, তো আমরা মোস্টলি যে এপিআই গুলো ইউজ করি সেগুলো হচ্ছে Win32 এপিআই ফর উইন্ডোজ, তারপরে POSIX এপিআই, সেটা কি নরমালি ইউজ করি আপনার ইউনিক্স লিনাক্সের জন্য। তারপরে জাভা এপিআই ইউজ করি জাভা ভার্চুয়াল মেশিনের জন্য। তো এই ধরনের এপিআই গুলো আমরা ইউজ করি, কারণ প্রত্যেকটারই আমার সিস্টেম কলের মাধ্যমে আমার কার্নেল মোডে যেতে হয়, তো প্রত্যেকটা ওএস এর জন্যই এপিআই থাকে। তো ধরেন কোন একটা সিস্টেম কল বলতেছে যে কপি দ্য কন্টেন্টস অফ ওয়ান ফাইল টু অ্যানাদার, আমরা কোন একটা ফাইলের কন্টেন্টটা কপি করে আরেকটা ফাইলে নিব। এটা ধরেন সোর্স ফাইল, এটা ডেস্টিনেশন ফাইল। তো আমরা কি করতেছি, প্রথমে কি করলাম, ইনপুট ফাইলটা নিলাম, যে সোর্স ফাইলের যে ইনপুটটা সেটা নিলাম, সেটা আমি প্রম্পটে লিখলাম, মানে রাইট প্রম্পট টু দ্য স্ক্রিন, সেটা আমি লিখলাম। এরপর কি করলাম, সে রাইট করার পর সেটা আমি অ্যাকসেপ্ট করলাম যে না ঠিক আছে এটা হচ্ছে আমার সোর্স ফাইল। আফটার দ্যাট আমি এখন আউটপুট ফাইলের নামটা নেব, অ্যাকোয়ার আউটপুট ফাইল নেম। এবার এটা কি করলাম, এটাও রাইট করলাম, রাইট করে এটাও অ্যাকসেপ্ট করলাম যে না ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করেছি। তো প্রথমে আমি ইনপুট ফাইলটার নাম নিলাম, সেটা রাইট করলাম, এটা অ্যাকসেপ্ট করলাম। অপরদিকে আমি আউটপুট ফাইলের নাম নিলাম, সেটা রাইট করলাম, অ্যাকসেপ্ট করলাম। এখন ওপেন ইনপুট ফাইল, ফাইলটা ওপেন করব। ইফ ডাজ নট এক্সিস্ট অ্যাবোর্ট, ধরেন ফাইলটা ওপেন করলাম, এটার মধ্যে কিছুই নেই আসলে, তখন আমি কি করব, আমার কাজটা অ্যাবোর্ট করব, কাজ নেই। ইফ ফাইল এক্সিস্ট, ধরেন ফাইল এক্সিস্ট আছে, অ্যাবোর্ট। ঠিক আছে, এখন ফাইল ক্রিয়েট আউটপুট ফাইল, ইফ ফাইল এক্সিস্ট অ্যাবোর্ট। এখন ক্রিয়েট আউটপুট ফাইলটা অলরেডি এক্সিস্ট আছে, তাহলে আমার কোনো কাজ তো করতে হবে না, কারণ অলরেডি তো কপি, সেটাও অ্যাবোর্ট করলাম। আর যদি না থাকে তখন আমি একটা লুপ কাজ করবে, সেটা কি করবে, আপনার ইনপুট মানে সোর্স ফাইল থেকে ইনপুটটা নেবে এবং ডেস্টিনেশন ফাইলে সেই আউটপুটটা রাইট করবে। এভাবে কাজটা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার কাজটা শেষ না হয়ে যায়। আফটার দ্যাট আপনার এই যে রাইট কমপ্লিশন মেসেজ টু বি সিন, যে আপনার এই কপিটা সম্পূর্ণ হয়ে গেছে, এবং নরমালি টার্মিনেট করে দেবে। টার্মিনেট মানে কাজটা শেষ হয়ে যাওয়া। এইভাবে করে আসলে আমরা সিস্টেম কলের মাধ্যমে একটা থেকে আরেকটা কপি করি, একটা ফাইল থেকে কন্টেন্ট আরেকটা ফাইলে কপি করি। এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, এটা খুব একটা দরকার নাই, এই জন্য আমি এটা আপনাদের সাথে এক্সপ্লেন করলাম না। আচ্ছা দেখেন, সিস্টেম কল যখন হচ্ছে তখন সেটা একটা টেবিল মেনটেন করে। ঠিক আছে, সেই টেবিলের মধ্যে কিছু নাম্বার দেওয়া থাকে যে সিস্টেম কলটা আসলে কিভাবে কাজটা করতেছে, মেইনটেইন এ ইনডেক্স টেবিল অ্যাকর্ডিং টু দিস নাম্বার। ঠিক আছে, এই নাম্বার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ কল। ধরেন কোন একটা কল হলো, তার সাথে একটা নাম্বার আসে, সেই নাম্বারটা কি করে, ইনডেক্স করা হয়। সিস্টেম কলের একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে ইনডেক্স করা হয়। এটার মাধ্যমে আসলে বোঝে যে সিস্টেম কলটা আসলে কখন কিভাবে কি কাজ করতেছে। নরমালি একটা টেবিল যে মেনটেন করা হয়, এর আগে যে আপনাদের বললাম, সেরকমই একটা টেবিল মেনটেন করে সিস্টেম কল। দ্য সিস্টেম কল interface involves intended system call in OS kernel and return status of the system call any return value. ধরেন আপনার সিস্টেম কলকে এখন ডাকা হলো, সে একটা ভ্যালু জেনারেট করবে, সেটা সেই টেবিলের মধ্যে সেভ থাকবে। সিস্টেম কল তার কাজ শেষ করলো, তখন আর একটা ভ্যালু জেনারেট করবে, সেটাও একটা ইনডেক্স ফর্মে থাকবে। তো এর মাধ্যমে বোঝা যায় আসলে সিস্টেম কলটা কখন করেছে এবং সে কখন সেই কাজটা শেষ করছে। এটা একটা রিটার্ন স্ট্যাটাসও দেয়। So normally just need to obey API, understand what OS do as the result call. Most details of the OS interface hidden from programmer by API. যখন আমরা API দিয়ে কাজ করি তখন আসলে আমাদের এত ঝামেলার দরকার পড়ে না। যেমন সিস্টেম কল আমি বললাম যে আমাদের কোড লিখতে হয়, একটা রুটিন মেনটেন করতে হয়, কিন্তু API এর ক্ষেত্রে এই ধরনের কোনো কাজকর্ম করতে হয় না। তাই প্রোগ্রামারদের জন্য এটা খুবই ইজি এক্সিকিউট করা, সিম্পল কিছু কোডের মাধ্যমে এই কাজটা সম্পন্ন করা হয়। কিন্তু যদি সেই জায়গায় আমি সিস্টেম কলটা ইউজ করতাম, তাহলে আমার একটা টেবিল মেনটেন করতে হতো, আমার কিছু লাইনের কোড লিখতে হতো, একটু কমপ্লেক্স কোড লিখতে হতো। সাপোজ এই ধরেন এটা একটা ইউজার অ্যাপ্লিকেশন, আমি কোন একটা অ্যাপ্লিকেশন কি করব, এটা ওপেন করব। তো ওপেন করতে গেলে আমার অবশ্যই কার্নেলের হেল্প লাগবে, কারণ আমি কি বলেছিলাম যে আমার ফাইল ওপেন করতে, অ্যাক্সেস করতে, সবকিছু করতে আমার কি ফাইল ম্যানিপুলেশন সার্ভিসটা আমরা ইউজ করি। তো সেই ক্ষেত্রে কি করব, ওপেন করার জন্য আমি একটা সিস্টেম কল দিব। দেখেন আমি ইউজার মোড থেকে আমি যাচ্ছি কি কার্নেল মোডে সিস্টেম কলের মাধ্যমে। তো
কল দিলাম, কল দেওয়ার পর এই যে ওপেনের কোডটা হলো, তারপর ওপেন হওয়ার পর সেটা আবার রিটার্ন করবে কার কাছে? সিস্টেম কলের মাধ্যমে আপনার ইউজার অ্যাপ্লিকেশনের কাছে, মানে ইউজারের কাছে। এইভাবেই আমরা নর্মালি যে কাজগুলো করি সেই কাজগুলো ঠিক এইভাবে সম্পন্ন হয়, সেটা ওপেন করার জন্য হোক, কোনো কিছু রাইট করার জন্য হোক, অথবা অন্যান্য মেমোরি হেল্পের জন্য আমরা সেম কাজটা করি। যেমন ধরেন আরেকটা এক্সাম্পল, আমরা নর্মালি একটা সি প্রোগ্রাম লিখি, ধরেন লিখে না যে প্রিন্ট গ্রিটিংস বা প্রিন্ট গুড মর্নিং, কিছু একটা লিখলাম। তো এই প্রিন্টটা আমরা নর্মালি কি করি? ইউজারের মধ্যে করতেছি, কিন্তু এটা প্রিন্ট করে আপনাকে কোথায় দেখাবে? আপনার টার্মিনালে দেখাবে। যখন আপনারা সি প্রোগ্রামিং করেন, এটা টার্মিনালে শো করেন, আপনি যারা প্রিন্ট করতে চান সেই টার্মিনালটা আসলে কোথায় শো করতেছে? আপনার কম্পিউটারের মনিটরে। কম্পিউটারের মনিটরটা কি? একটা হার্ডওয়্যার। তো আমার হার্ডওয়্যারে যখন অ্যাক্সেস দরকার, এই প্রিন্টটা করার জন্য আমার কি করতে হয়? ইউজার মোড থেকে আমি যাচ্ছি কি কার্নেল মোডে। প্রিন্টের জন্য আমরা ইউজ করি নর্মালি রাইট, ঠিক আছে? রাইট ফাংশনটা ইউজ করা হয়। সেই রাইটের মাধ্যমে সিস্টেম, মানে সিস্টেম কলের মাধ্যমে সেই রাইট কার্নেল মোডে সেই রাইটটা এক্সিকিউট হবে। এক্সিকিউট করার পর সেটা আবার ইউজার মোডে যাবে। তখন আমরা টার্মিনালে যে আমরা প্রিন্টটা করেছি সেটা আমরা দেখতে পাই। এটাই হচ্ছে নর্মালি সিস্টেম কলের কাজ। আর আমরা ইউজার মোড থেকে কার্নেল মোডে কিভাবে কাজটা করতেছি। জি বলেন, কেউ যেন কিছু বলতে নিছিলেন। ম্যাম 17 নাম্বার পেজে যেটা, ওইটা জি আচ্ছা, এখানে কি আপনি ধরেন কোন একটা ফাইল ওপেন করবেন, ঠিক আছে? আপনি কোন একটা ফাইল ওপেন করবেন, ধরেন আমি এই যে ডক ফাইলটাই ওপেন করব। সাপোজ আমি চাইলাম এই ডক ফাইলটা আমি ওপেন করব, ঠিক আছে? তো এই ওপেন করার জন্য আমার কি করতে হবে? আমার মেমোরিতে যেতে হবে, কারণ আমার ডক ফাইলটা কোথায় সেভ করা আছে? মেমোরিতে। তো আমি এই ওপেন কমান্ডটা দিলাম, ঠিক আছে? ওপেন কমান্ডটা দেওয়ার পর সেটা সিস্টেম কলের মাধ্যমে কার কাছে গেল? কার্নেল মোডে গেল। কার্নেল মোডে যাওয়ার পর এই ওপেন কমান্ড অনুযায়ী সিস্টেম কল সেই ডক ফাইলটা মেমোরি থেকে ওপেন করবে। ওপেন করে তার কাজ শেষ, আমি জাস্ট ওপেন করতে বলছি তাই সে ওপেন করছে, কাজ শেষ। সে আবার রিটার্ন করবে কার কাছে? ইউজার মোডের কাছে। এখন আপনি এটা আবার কি করবেন? নেক্সট নির্দেশনা পর্যন্ত সে ওয়েট করবে। ধরেন আপনি এই ফাইলটাকে এডিট করতে চান, তখন আবার ইউজার মোড কি করবে? সিস্টেম কলের মাধ্যমে কার্নেলের কাছে আসবে যে আমি এই ফাইলটা এডিট করতে চাচ্ছি, সে অনুযায়ী সে এক্সিকিউট করবে, করার পর আবার আপনার কাছে যাবে। এভাবেই আমার ইউজার কার্নেল মোডে কাজগুলো সম্পন্ন হয়ে থাকে। খাদিজা বলেন। জি ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে। দেখেন আমরা নর্মালি যে উইন্ডোজের জন্য যে কাজগুলো করি আর কলসগুলো ইউজ করি, আর লিনাক্সের জন্য যে কলগুলো ইউজ করি, যেমন প্রসেস কন্ট্রোলের জন্য আমরা ইউজ করি হচ্ছে ধরেন ক্রিয়েট প্রসেস, এক্সিস্ট প্রসেস, তারপর ওয়েট ফর সিঙ্গেল অবজেক্ট। এই এই কমান্ডগুলো আমরা উইন্ডোজের জন্য ইউজ করি। আর লিনাক্সের জন্য আমরা ইউজ করি, ইউনিক্সের জন্য ইউজ করি ফোর্ক, এক্সিট, ওয়েট। ফোর্ক মানে কিন্তু ক্রিয়েট প্রসেস বোঝায়, একটা প্রসেস ক্রিয়েট করাকে ফোর্ক বলে। এখানে এক্সিট তো এক্সিটই, আর ওয়েট মানে কোনো কিছুর জন্য ওয়েট করবে। তো ক্রিয়েট ফাইল এখানে হচ্ছে ওপেন, কোনো একটা ফাইল ওপেন করার জন্য আমরা উইন্ডোজে ইউজ করি ক্রিয়েট ফাইল, আর এখানে করি ওপেন। এই যে ফাইন্ড ম্যানিপুলেশনে কোনো ফাইলকে রিড করার জন্য আমরা ইউজ করি রিড ফাইল, আর লিনাক্সে ইউজ করি আছে আমরা রিড। তো এইভাবে উইন্ডোজের জন্য কি কি কমান্ড মানে কলস আমরা ইউজ করি, আর লিনাক্সের জন্য কি কি কলস ইউজ করি, এখানে সেটার বিস্তারিত দেওয়া। যেমন আরেকটা আমি ডক ফাইলটা ক্লোজ করে দিলাম যদিও। যেমন এই দেখেন, আমি ফর্কের কথাটাই বলি যে ফর্ক এই কমান্ডটা দিয়ে আসলে কি বোঝায়? যে প্রসেস ইউজ দ্য ফর্ক সিস্টেম কল টু ক্রিয়েট প্রসেস। যখন আমি কোনো একটা প্রসেস ক্রিয়েট করব তখন কি সিস্টেম কলটা কি বলে? যে ফর্ক। সে কোন একটা ফাইল ক্রিয়েট করবে, এই কারণে সে ফর্ক কমান্ডটা ইউজ, সিস্টেম কল ইউজ করে ফর্ক, আর আমরা ইউজ করি কি? ক্রিয়েট উইন্ডোজে। টু কপি প্রসেস দ্যাট আর এ কপি অফ দেমসেলস, তাদের কোনোটার কপি এটা হবে। This is one of the major method process creation in operating system. Process creation এর জন্য নরমালি এই ফর্কটা ইউজ করা হয়। এছাড়া দেখেন exist কমান্ডটা কেন ইউজ করা হয়? The exist system call is used by a program to terminate its execution. ধরেন আমি কোনো প্রোগ্রাম এখন অফ করে দিতে চাচ্ছি, ঠিক আছে? তো সেজন্য আমরা ইউজ করি কি? যে exist, আর এখানে ইউজ করা হয়, এখানেও exist, উইন্ডোজে ইউজ করা হয় exist ফাইল, আর এখানে exit জাস্ট ইউজ করা হয়। এই দুইটাই হচ্ছে জাস্ট আপনার কোন কমান্ড কার জন্য ইউজ করা হয়, এটাই হচ্ছে মেন ডিফারেন্সটা। ওয়েল, আমরা এই পর্যন্ত যা পড়লাম
এর মধ্যে এই জিনিসগুলো মনে রাখবেন যে নৈর্ব্যক্তিকের জন্য। আর নর্মালি যে পড়াগুলো আপনারা পড়বেন সেটা আবার বলে দিই। স্কুলিংটা কি, ঠিক আছে? স্কুলিং আসলে আমাদের কি সেবা প্রদান করে, এই যে এই সেবাগুলো হচ্ছে তার এই 3টা সেবা প্রদান করে। সিস্টেম কলটা কি, ঠিক আছে? সিস্টেম কলটা আমরা কেন ইউজ করি, সিস্টেম কল কি, সিস্টেম কল কেন ইউজ করি, এটা কিন্তু চ্যাপ্টার 1 এর সাথেও রিলেটেড। তো চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 আপনারা মিক্স করে সিস্টেম কলের ব্যাপারটা লিখতে পারেন। এছাড়া অপারেটিং সিস্টেম আমাদের কি কি সার্ভিস প্রোভাইড করে। যদি আপনাদের স্পেসিফিক বলা থাকে যে কার্নেল কি কি সার্ভিস প্রোভাইড করে, তখন অপশন 1টা লিখবেন না, এই ইউজার ইন্টারফেসের কথাটা লেখা দরকার নেই। আর যদি শুধু বলে যে অপারেটিং সিস্টেম কি কি সার্ভিস প্রোভাইড করে, তখন একদম সবগুলো লিখতে পারেন। কিন্তু আদারওয়াইজ কার্নেলের কথা বললে শুধু কার্নেলের মানে বাকি যে 8টা আছে সেই 8টা লিখবেন। অথবা আপনার যে কোনো 2টা আলাদা আলাদা দিয়ে দিতে পারে যে প্রোগ্রাম এক্সিকিউশন সার্ভিসের কাজ কি, সেটা কি করে, অথবা ফাইল সিস্টেম কি কাজ করে, আলাদা আলাদা করে অপশন করে দিয়ে দিতে পারে। এই 3টা স্লাইড একটু ভালো করে পড়বেন থিওরির জন্য। আচ্ছা, এই কোশ্চেনটা সবাই পড়বেন, হোয়াই ইউজ এপিআই রেদার দ্যান সিস্টেম কল। আমি একটু পর ডিসকাশন একটা ফোরাম ক্রিয়েট করব, সেটার মধ্যে এই কোশ্চেনটা দিয়ে দিব, যে যার মতো অ্যানসারটা লিখবেন, আমরা দেখব সবাই সবার ভিউজ গুলো শেয়ার করব। এছাড়া এই পর্যন্তই নরমালি থিওরি পড়ার জন্য, ঠিক আছে? আমরা এই পর্যন্ত আজকে যা পড়লাম থিওরি এই এতটুকুই আপনারা পড়বেন। এছাড়া বাকি যা আছে অবজেক্টিভের জন্য হয়তো বা এটা ইউজ হতে পারে, যে প্রসেস কন্ট্রোলে কোনো ফাইল ওপেন করার জন্য আমরা কোন ক্রিয়েট করার জন্য কোন কি ইউজ করি, তখন আপনার বলতে হবে যে ফর কলটা ইউজ করি, আমরা ফাংশনটা ইউজ করি। এগুলা নৈর্ব্যক্তিকের জন্য, মানে অবজেক্টিভস এর জন্য, এছাড়া তেমন কিছু না, এটা মেইন পরীক্ষার জন্য না। আচ্ছা, এই পর্যন্ত যা পড়লাম সেটা কি আমরা বুঝেছি সবাই? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আপনারা কি আসলে মানে আমি নীরবতা 2টা বললাম যে কারণ যে আপনারা হয় সব বুঝতে পারছেন নইলে কিছুই বুঝতে পারেন নাই, কোনটা? মোটামুটি বুঝতেছি করতে। আচ্ছা, ঠিক আছে। না না, ঠিক আছে, সমস্যা নেই। মোটামুটি বুঝলে এর মানে আপনারা ট্র্যাকে আছেন, বিকজ আপনাদের নিজেরা একবার যখন রিভিউ করবেন তখন আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে আজকের জন্য শেষ করে দেই। অ্যাটেন্ডেন্স হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব, আমি রেকর্ডিংটা অফ করে দিলাম।